থেমে থেমে ভারী বৃষ্টিতে ডুবেছে বন্দর নগরীর নিচু এলাকা। সারাদিন বৃষ্টিপাতের পূর্বাভাসে ভোগান্তি বাড়ার শঙ্কা। 10 মিনিট আধা ঘন্টা বৃষ্টি হলে আমাদের রাস্তার ভিতরে চলার মতো আমাদের পরিস্থিতি থাকে। আগ্রাবাদের মতো একটা বাণিজ্যিক এলাকায় যদি পানির এই অবস্থা হয় বা আমাদের হাঁটু সমান পানি হয় সামান্য বৃষ্টিতে, তাহলে পুরো শহরের কি অবস্থা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা অংশের আমতলী এলাকায় বেহাল দশা। বড় গর্ত আর খানাখন্দের মাঝে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, যানজটের ভোগান্তি। দুর্ভোগটা হইতেছে যা 10-12 বছর থেকে যানজট লাগিয়ে দেয়, যেদিকে যায় এদিকে যানজটের ব্যবস্থা। ভাঙার জন্য অনেক সময় জ্যাম বাজি গেলে একবারে এখান থেকে 20 রোড পর্যন্ত জ্যাম থাকে। গাজীপুরের দমদমায় 2 বছরেও চালু হয়নি মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র। অবহেলায় নষ্ট হচ্ছে সরঞ্জাম, প্রশাসনিক অনুমতি না মেলায় সেবা বঞ্চিত স্থানীয়রা। শিক্ষক সংকটে স্থবির লালমনিরহাটের দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়। 27টি পদের মধ্যে 26টি শূন্য। শিক্ষক পদায়নের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা। ভালোভাবে ক্লাস হচ্ছে না, আমরা সিলেবাস কিভাবে কমপ্লিট করতে পারছি না। আমরা শিক্ষক চাই, শিক্ষক দেওয়ার পরে আমরা ক্লাসে যাব। দর্শক আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। এতে জলাবদ্ধতা দেখা দিয়েছে বন্দর নগরীর নিম্নাঞ্চলগুলোতে। ভোর 6টা পর্যন্ত নগরীতে 52.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, কাতালগঞ্জ সহ বিভিন্ন নিচু এলাকায় গোড়ালি থেকে হাঁটু সমান পানি জমে যায়। এতে অনেক সড়কে ধীরগতিতে চলেছে যানবাহন, কোথাও কোথাও ব্যাহত হয়েছে স্বাভাবিক চলাচল। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখতেছেন তো কি অবস্থা রাস্তার ভিতরে। 10 মিনিট আধা ঘন্টা বৃষ্টি হলে আমাদের রাস্তার ভিতরে চলার মতো আমাদের পরিস্থিতি থাকে। আগ্রাবাদের মতো একটা বাণিজ্যিক এলাকায় যদি পানির এই অবস্থা হয় বা আমাদের হাঁটু সমান পানি হয় সামান্য বৃষ্টিতে, তাহলে পুরো শহরের কি অবস্থা আর দেশের কি অবস্থা। পরিশ্রমিত জায়গা ডুবা, পানি বেশি, শহর এলাকায় এত পানি ওয়ার্ড, এটা ঠিক না তো। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইর রিফাত। যাচ্ছি তার কাছে সরাসরি। রিফাত, বৃষ্টি কি থেমেছে এবং এখন কোন কোন এলাকা জলমগ্ন, সেখানকার সার্বিক চিত্র আপনি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন আমাদেরকে বিস্তারিত। যদি বৃষ্টি থেমেছে সকাল 9টার পর থেকে, পুরোপুরি থেমেছে বলা চলে, তবে অল্প অল্প গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে গত 10-15 মিনিট ধরে। আমরা এই মুহূর্তে আছি উত্তর আগ্রাবাদের যে এলাকাটি সবচেয়ে বেশি জলমগ্ন থাকে, অর্থাৎ গুলবাগ আবাসিক, রঙ্গিপাড়া, দাইয়াপাড়া ইত্যাদি যে এলাকাগুলো আছে, এখানটায় অন্তত 5টি আবাসিক রয়েছে এবং লক্ষাধিক মানুষ কিন্তু একেবারে ভোর সকাল থেকেই পানিবন্দী রয়েছে এবং তাদের যে নিয়মিত কার্যক্রম দৈনন্দিন সেগুলো বেশ ভালো মতোই ব্যাহত হচ্ছে এবং স্থানীয়দের ক্ষোভও আমরা দেখতে পাচ্ছি। তাদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে এই মূলত এই যে পানি জমে আছে, সেই জমে থাকার পেছনে সবচেয়ে বড় যে কারণ, সেই কারণ হলো নালা নর্দমা যেগুলো রয়েছে। এখন আসলে সেটি দৃশ্যমান নয়, যেহেতু পানির নিচে তলিয়ে আছে পুরো সড়কটি এবং ভেতরের দিকে হাঁটু থেকে কোমর সমান পানি এবং নিচতলার বাসাবাড়িতেও আসলে বেশ ভালো মতন পানি প্রবেশ করেছে। আমরা অন্যান্য এলাকাগুলোতে, নিচু যে এলাকাগুলোতে পানি হয়েছে, সকাল থেকে আমরা দেখছিলাম যে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা বা কাতালগঞ্জের পাঁচলাইশ, বৌদ্ধ মন্দির ইত্যাদি এলাকাগুলো থেকে কিন্তু পানি সরে গিয়েছে, অর্থাৎ নেমে গিয়েছে পানি। তবে এখানটায় পানি এখন পর্যন্ত জমে আছে। এর পেছনের কারণ হিসেবে স্থানীয়রা যেটি বলছেন যে নালা নর্দমা ঠিকঠাক মতন পরিষ্কার করা হয় না, অর্থাৎ পরিচ্ছন্নতা বিভাগের যারা কর্মী রয়েছেন কর্পোরেশনের, সব মিলিয়ে তাদের যেই বিষয়, অর্থাৎ তাদের নিয়মিত যে তদারকি কার্যক্রম, সেই তদারকি কার্যক্রমের যে গাফিলতি, সেটির কারণেই মূলত এখন পর্যন্ত এই জায়গায় পানি জমে রয়েছে এবং মানুষের যে দুর্ভোগ সেটি একেবারে চরমে গিয়ে ঠেকেছে। এবং ভারী যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে পানি আরও বাড়বে এবং মানুষের যেই কষ্ট সেটি দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। জ্যোতি। রিফাত, আপনাকে ধন্যবাদ।
দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রতিদিন এই পথে হাজারো যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চলাচল, অথচ কুমিল্লার আমতলী এলাকার অন্তত আধা কিলোমিটার মহাসড়কের বেহাল দশা যেন কারো নজরেই আসছে না। বড় বড় গর্ত আর খানাখন্দের সড়কে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন, আর যানজট নিত্যদিনের ঘটনা। তাহলে দেখভালের দায়িত্ব যাদের, কি করছেন তারা? সড়কের দুর্ভোগ নিয়ে খোকন চৌধুরীর প্রতিবেদনের প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন জিহাতুল ইসলাম। সামান্য বৃষ্টি হলেই সড়কে বড় বড় গর্তে জমে যায় পানি। খানাখন্দের কারণে ধীর গতিতে চলে যানবাহন। এতে প্রতিদিনই পথে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। এমন চিত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলীর এই অংশটিতে। এই দুর্ভোগটা হইতেছে যা 10-12 বছর থেকে এই দুর্ভোগ। যাত্রীরা এখন অনেক হয়রানি হচ্ছে। এই যে মনে করেন এই যে ধাক্কাধাক্কি, এই যে জাম, এই যে মানে যানজট লাগিয়ে দেয়, যেদিকে যায় এদিকে যানজটের ব্যবস্থা। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও তার স্থায়ী সংস্কারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সড়ক ও জনপথ অধিদপ্তর। বৃষ্টি পড়ছে না, বৃষ্টির কারণে এই রাস্তাগুলো এই অবস্থা। এই রাস্তা ভাঙার কারণে প্রচন্ড দীর্ঘ। বালুটা তো বৃষ্টি দিলে থাকবে না, বালুটা তো বৃষ্টি দিলে চলে যাবে। বালুর পরিবর্তে এটা দিতে হবে ঢালাই। এই যে ভাঙার জন্য অনেক সময় জ্যাম বাজে গেলে একবারে এখান থেকে 20 ফুট পর্যন্ত জ্যাম থাকে। স্থানীয়রা বলছেন সড়কের নিম্নমানের ইট আর বালুতেই চলছে দায়সারা মেরামত, যা অল্প বৃষ্টিতেই ধুয়ে মুছে শেষ হচ্ছে। এভাবে রাষ্ট্রের অর্থের অপচয়ের জন্য সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। রোড সার্ভিস আর দিতে বলেন, এটা ওনারা সমাধান দিবে। কি করবে, কি কেন দিচ্ছে আমরা? এখানে ইট বালু দিয়ে এক ধরনের টেম্পোরারি একটা সলিউশন তারা করবার চেষ্টা করছে। এতে করে আবারও একই সমস্যা, আবারও সেই সড়কে গর্তগুলো আবারও সেগুলো দৃশ্যমান হচ্ছে। ফলে রাষ্ট্রের টাকা কিন্তু এখানে ব্যয় হচ্ছে। সংশ্লিষ্ট অধিদপ্তরে মেরামত ব্যয়, দুর্ঘটনা, যানজটের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। বক্তব্য জানতে গেলে কথা বলার বিধান নেই বলে পাশ কাটিয়ে গেলেন নির্বাহী প্রকৌশলী। না, আমি মনোযোগ মূলত আমার তথ্য সময় কথা বলতে পারেন একমাত্র পলিটিক্যাল প্রধান যিনি মন্ত্রী, যিনি পাবলিক রিপ্রেজেন্ট। কয়েকশো মিটার সড়কের দুরবস্থায় প্রতিদিন ভোগান্তি পোয়াচ্ছেন হাজারো মানুষ। আর কতদিন অপেক্ষা করলে মিলবে টেকসই সমাধান, সেটাই এখন পথচারী ও যাত্রীদের বড় প্রশ্ন। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। চাঁদপুর সদরে স্থানীয় কয়েক যুবকের ইট পাটকেলের আঘাতে প্রবাস ফেরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের মান্দারি এলাকায় এই ঘটনা ঘটে। শাহজাহান মান্দারি গ্রামের বাসিন্দা। এলাকাবাসী জানান, মান্দারি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিলেন স্থানীয় কয়েক যুবক। এ সময় দৌড়াদৌড়ি দেখে শাহজাহান পাটোয়ারি তাদের ডেকে কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযানে থাকা যুবকরা তাকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর মহামায়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পাশাপাশি জড়িত সন্দেহে একজনকে আটক করে। মা ও শিশু মৃত্যু হার কমাতে গাজীপুরের দমদমায় প্রায় 5.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 10 শয্যার স্বাস্থ্যকেন্দ্র। 2 বছর আগে নির্মাণ কাজ শেষ হবার পর হস্তান্তর করা হয়। তবে প্রশাসনিক অনুমতি না মেলায় এখনও অকেজো পড়ে রয়েছে অত্যাধুনিক হাসপাতালটি। না আসছে বরাদ্দ, দেয়া যাচ্ছে না জনবল নিয়োগ। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। সবুজের মাঝে শ্বেত শুভ্র দুটি ভবন। এটি দমদমা 10 শয্যা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র। 2022 সালে গাজীপুরের শ্রীপুর উপজেলার দমদমা গ্রামে নির্মাণ শুরু হয়। উদ্দেশ্য ছিল গর্ভবতী মা ও নবজাতক শিশুর সুচিকিৎসা নিশ্চিত, মাতৃ এবং শিশু মৃত্যুর হার কমানো। 10 শয্যার স্বাস্থ্যকেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয় 2024 সালে। অত্যাধুনিক কেন্দ্রটি নির্মাণে খরচ হয় প্রায় 5.5 কোটি টাকা। বাস্তবায়ন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এলাকাবাসী আশায় বুক বেঁধেছিল এই স্বাস্থ্যকেন্দ্র চালু হলে মা ও শিশুদের যথাযথ সেবা মিলবে। কিন্তু গত 2 বছর ধরে অকেজো পড়ে রয়েছে কোটি টাকার হাসপাতাল। অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে সরঞ্জামাদি। এ নিয়ে ক্ষোভের শেষ নেই স্থানীয়দের মাঝে। মূল উদ্দেশ্যটা ছিল এটাই যে যদি এখানে একটা মেডিকেল হয় তাহলে যেন গ্রাম অঞ্চলের মানুষ তারা সবাই সেবা পায়। ডাক্তার নিয়োগ দিয়া, নার্স নিয়োগ দিয়া যদি এটা চালাইতো তাহলে হয়তো এলাকাবাসী স্বাবলম্বী হইতো বা সুচিকিৎসা পাইতো আর কি। ওখানে ডাক্তার নাই, ওষুধ নাই, এটা কিভাবে ওষুধ করবো? ডাক্তার না থাকলে কেমনে
মানুষ আইয়া জাগা রুগী আইয়া জাগা জাগা কি। বর্তমানে হাসপাতালের দেখভালের দায়িত্বে আছেন শুধু একজন সহকারী নার্সিং অ্যাটেন্ডেন্ট। 25 মাস ধরে বেতন ভাতা না পাওয়ায় মানবেতর জীবন কাটছে তার। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, প্রকল্পটি পরিবার পরিকল্পনা কার্যালয়ের কমিটির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। চালু যে কেন হয় না তা আমরা তো সঠিক বলতে পারি না। যাই রাস্তাটাকে দেখি যে মানুষজন কেউ নাই, সিকিউরিটি নাই, ডাক্তার নাই, নার্স নাই, চিকিৎসা পাইতেছে না, ডাক্তার আয়ে না, লোক লস্কর আয়ে ফেরত জায়গা। 25 এপ্রিল থেকে ডেপুটেশনে আছি কর্মরত। তো এখানে হাসপাতাল চালু হওয়ার পর থেকে এখানে এখনো সরকারি কোর্ট হাসপাতালের নামে চালু হয় নাই, এই কারণে হাসপাতালটা চালু করা সম্ভব হয় নাই। কমিটির মাধ্যমে সেটা তাদেরকে বুঝিয়ে দিয়েছি। তাদের একটা কমিটি আছে, চূড়ান্ত কমিটি, হ্যান্ডওভার কমিটি আছে, যেটা অধিদপ্তর থেকে আসে। কমিটির 2 দফা ভিজিটের মাধ্যমে কাজটি তারা হ্যান্ডওভার নিয়েছে। নির্মাণ কাজও শেষ, ভবন হস্তান্তর করা হয়েছে। তবুও কেন চালু করা যাচ্ছে না স্বাস্থ্যকেন্দ্রটি? ক্যামেরায় এই প্রশ্নের উত্তর দিতে রাজি হননি পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক। গোপন ক্যামেরায় জানালেন, প্রশাসনিক অনুমতি না থাকায় হাসপাতালটি চালু করা যাচ্ছে না। হাসপাতালটি চালু হলে দমদমা সহ আশপাশের কয়েকটি গ্রামের মা ও শিশু সহজে এবং স্বল্প খরচে চিকিৎসা পাবে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। লালমনিরহাটের দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, যেখানে 5 শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করেন মাত্র একজন শিক্ষক, এতে ভেঙে পড়েছে বিদ্যালয়টির শিক্ষা কাঠামো। বিষয়ভিত্তিক শিক্ষক পদায়নের দাবিতে ক্লাস বর্জন করেছে ছাত্রছাত্রীরা, নেমেছে আন্দোলনে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে 3 বিঘা করিডোর পেরিয়ে দহগ্রাম ইউনিয়ন। 1975 সালে সীমান্তবর্তী এলাকায় শিক্ষার আলো ছড়াতে প্রতিষ্ঠিত হয় দহগ্রাম উচ্চ বিদ্যালয়, যা 2013 সালে সরকারি করা হয়। তবে শিক্ষক সংকটে অনেকটা স্থবির পাঠদান। ছাত্রছাত্রীর সংখ্যা 5 শতাধিক, কিন্তু মাত্র একজন সহকারী প্রধান শিক্ষক চালাচ্ছেন পুরো বিদ্যালয়ের কার্যক্রম। অথচ প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ 27টি পদ রয়েছে এই স্কুলে। শিক্ষকের দাবিতে গত 29 জুলাই থেকে ক্লাস বর্জনের মাধ্যমে আন্দোলন করছে শিক্ষার্থীরা। একজন টিচার দিয়ে কোনোভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না, কোনোভাবে ভালোভাবে ক্লাস হচ্ছে না, আমরা সিলেবাস কোনোভাবে কমপ্লিট করতে পারছি না। একটা গুরুত্ব সবচেয়ে বেশি আছে, সেখানে আমরা কেন পিছিয়ে থাকবো? তাই আমরা শিক্ষক চাই, শিক্ষক দেওয়ার পরে আমরা ক্লাসে যাব। এখানে শিক্ষক আসা ওই লালমনিরহাট পর্যন্ত আসে, এই ডগরামে আসি খালি জয়েন করার পরে আবার চলে যায়। সীমান্তবর্তী অঞ্চলের শিক্ষার্থীদের উপজেলা শহরে যে লেখাপড়া করা কঠিন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বারবার চাহিদা অনুযায়ী আবেদন পাঠালেও মিলছে না কোনো শিক্ষক। আমি বিভিন্ন দপ্তরে শিক্ষকদের চাহিদা প্রেরণের কাগজ প্রেরণ করেছি। দপ্তর মহল যদি এটাকে একটু আমলে নেয় তাহলে হয়তো দ্রুতই শিক্ষক হয়তো চলে আসবে। শিক্ষা অধিদপ্তর কর্মকর্তা জানিয়েছেন, দ্রুত শিক্ষক নিয়োগের চেষ্টা চলছে। সংকট সমাধানে উপজেলা নির্বাহী অফিসারকে দেয়া হয়েছে নির্দেশ। আমাদের 750 জন নন ক্যাডার থেকে নিয়োগ হবে। এই তথ্যের আলোকে সব স্কুলে পদ সংখ্যা কত শূন্য আছে, কত এই চাহিদা আমরা প্রেরণ করেছি। আমি আশা করি যে অতি সত্বর আমরা শিক্ষক পাবো। নির্বাহী অফিসারকে এই বিষয়ে দায়িত্ব প্রদান করা হয়েছে, সে এই বিষয়টি সমাধান করার জন্য চেষ্টা করছে। ইনশাআল্লাহ শিক্ষক নিয়োগ হলে অচিরেই হয়তো এখানে কিছু শিক্ষক পাওয়া যাবে। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, বিদ্যালয়টি অচলাবস্থা কাটাতে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া হোক। তাপস সরকার, যমুনা নিউজ। গ্রামবাসীর কল্যাণে রেখে যাওয়া সম্পত্তি দখলকে কেন্দ্র করে দিনাজপুরের চিরির বন্দরের সাইতারা গ্রামে আতঙ্ক বিরাজ করছে। রাজাকুমার কৃষ্ণ নন্দী চৌধুরীর পরিবারের দেয়া এসব সম্পত্তি রায় হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্মীয় উৎসব এবং লেখাপড়ার কাজে ব্যয় করত। অভিযোগ, বেশ কয়েক বছর ধরে একটি পক্ষ সেই সম্পদ দখলের চেষ্টা করছে। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাইতারা গ্রাম। ব্রিটিশ আমলে ধর্মীয় উপাসনা, শিক্ষা ও গ্রামবাসীর কল্যাণে 31 একর জমি হস্তান্তর করে রাজা কুমার কৃষ্ণ নন্দী চৌধুরীর পরিবার। এরপর থেকে সেগুলোর সুবিধা ভোগ করছে গ্রামবাসী। অভিযোগ আছে, বেশ কয়েক বছর ধরে পার্শ্ববর্তী গগুরাতলি গ্রামের একটি প্রভাবশালী চক্র দান করা এই সম্পদ দখলের চেষ্টা করছে। কয়েক দফায় মারামারিও হয়েছে, মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। অনেক অসুখ বিসুখে সাহায্য
মসজিদ, মাদ্রাসা, মন্দির সবাই এখান থেকেই আমরা পাই। গরিব অসহায় মানুষের সম্পূর্ণ আমাদের এখানে আইসে 2000, 4000, 5000, 10,000 করে টাকা দেওয়া হয়, অসুখ বিসুখে দেওয়া হয়। প্রথম দিকে রাজা কুমার কৃষ্ণ নন্দী চৌধুরীর ভোগ দখলকৃত সম্পত্তি দৈতরখা পীর সাহেব দেখাশোনা করলেও পরবর্তীতে তার পক্ষে জিম্মা দখলদারের দায়িত্ব পান খোকা ফকির ও দানেশ ফকির। তাদের মৃত্যুর পর থেকে খোকা ফকিরের মাজার ও হিন্দু সম্প্রদায়ের মন্দিরকে ঘিরে প্রতি বছর ওরস ও মেলার আয়োজন করা হয়, যার দেখাশোনা করে আসছেন খোকা ফকিরের সন্তান সহ অন্যান্য শরিকরা। কিন্তু হঠাৎই পার্শ্ববর্তী গ্রামের হরমুচ আলী সাধারণ মানুষের জন্য উৎসর্গকৃত এই সম্পদ দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে অভিযুক্তের সাথে যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি হননি। লোকজন এসে আমাদেরকে উত্ত্যক্ত করতেছে, বিভিন্ন ধরনের খারাপ কথাবার্তা মানে আমাদের উত্ত্যক্ত করে এখানে এসে হুমকি টুমকি দিচ্ছে, ওরা নাকি এখানে এই সম্পদটা দখল করবে, দখল করার জন্য ইয়ে করতেছে এবং আমাদেরকে হুমকি দিচ্ছে। আমরা মানে বিভিন্ন জায়গা থেকে আমরা বাইর হইতে পারি না। আবাদ বানিয়ে করিমো, খামো, বেড়ামো, হিন্দু মুসলমান সবাই আমরা একজন। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় উপস্থিত হতে বলা হয়েছে। বিষয় নিয়ে সমস্যা আছে, এটা নিয়ে আমি তাদের সাথে কথা বলতে চেয়েছি, উভয় পক্ষের সাথে, এবং তারা হয়তো আসবে আগামী 2-4 দিনের মধ্যে হয়তো আসবে। তাদের সাথে আমি কথা বলবো এবং আমার সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধান করে গ্রামের স্বাভাবিক পরিবেশ নিশ্চিতের দাবি স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। 60 বছরের পুরনো যন্ত্রপাতি দিয়ে চলছে রাঙ্গামাটির কাপ্তাই অবস্থিত দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, যেখানে সবচেয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদন হয়। গত বছর এখান থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হয়েছে 997 কোটি ইউনিট বিদ্যুৎ। কিন্তু জরাজীর্ণ যন্ত্রপাতি, সংস্কার ও আধুনিকায়নের অভাব এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জে কেন্দ্রটি চরম সংকটে। 1962 সালে উৎপাদনে আসা কাপ্তাইয়ের কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রে 5টি ইউনিট, উৎপাদন ক্ষমতা 240 মেগাওয়াট। তবে সব ইউনিট 50 বছরের বেশি পুরনো, ফলে কমেছে কার্যক্ষমতা। এটি দেশের সবচেয়ে সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্রগুলোর একটি। প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় 50 থেকে 55 পয়সা। অন্যদিকে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ইউনিটে 8 থেকে 12 টাকা এবং বিদেশ থেকে আমদানিতে ব্যয় হয় 9 থেকে 15 টাকা। 2025-26 অর্থ বছরে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হয়েছে 997 কোটি ইউনিট বিদ্যুৎ। প্রতি ইউনিট 55 পয়সা হিসেবে মোট ব্যয় দাঁড়ায় প্রায় 548 কোটি 35 লাখ টাকা। একই পরিমাণ বিদ্যুৎ কয়লা ভিত্তিক কেন্দ্র বা বিদেশ থেকে আমদানি করলে সরকারের ব্যয় হতো কয়েক হাজার কোটি টাকা। এখন 109 ফিটে যে পরিমাণ পানি আছে, আর আমি যদি ড্রেজিং করে তলানি বাড়াইতে পারি, তাহলে ওই 109 ফিটে পানির পরিমাণ দেখা যাবে অনেক বেড়ে যাবে। তাতে আমার জেনারেশন ড্রাই সিজনে বাড়বে। তবে বড় সীমাবদ্ধতা হলো এটি পুরোপুরি কাপ্তাই হ্রদের পানির উপর নির্ভরশীল। বর্ষায় পানির স্তর বাড়লে বিদ্যুৎ উৎপাদন বাড়ে, আবার শুষ্ক মৌসুমে কমে। পলি জমে হ্রদের পানি ধারণ ক্ষমতা কমে যাওয়া ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি প্রতিস্থাপন, নিয়মিত ওভারহল এবং জলধারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ বিশেষজ্ঞদের। ড্রেজিং এর মাধ্যমে এটার গভীরতা বাড়াতে পারি। আপনারা জানেন অলরেডি একটা প্রজেক্ট রানিং, তাহলে বিদ্যুৎ উৎপাদন যেমন বাড়ানো সম্ভব, সাথে সাথে আমাদের এই ফিশারিজ রিসোর্সেস এটার প্রোডাক্টিভিটিও অনেক বাড়ানো সম্ভব। একদিকে দেশের সবচেয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদন, অন্যদিকে 6 দশকের পুরনো যন্ত্রপাতি। এই দুই বাস্তবতার মাঝেই দাঁড়িয়ে আছে এই জলবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু সংস্কার ও আধুনিকায়নের অভাবে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। টারবাইনগুলো এবং জেনারেটরগুলোকে যদি আধুনিকায়ন করা যায়, স্ক্যাডা প্রযুক্তি যদি ব্যবহার করা যায়, আইওটি, ইন্টারনেট অফ থিংস এবং এআই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এর উৎপাদন ক্ষমতা যদি আরও বাড়ানো যায়। আল আমিন শিকদার, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।